2026-এর এডিসি নির্বাচন কি শুধু একটি ভোট নাকি ক্ষমতার নির্মম দখল যুদ্ধ? ভোটের আগেই কেন পাহাড় দেখছে পেশি শক্তির প্রদর্শন? ব্যালটের আগে বুলেটে বার্তা দিতে চাইছে কারা? মন্ত্রীর গাড়ি আক্রমণের শিকার, সাংসদকে আটকে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর সভামুখী সাধারণ কর্মী সমর্থকদের ওপর গুলি ও গ্রেনেড নিক্ষেপের অভিযোগ। এ কোন রাজনীতির ভাষা? গণতন্ত্রের নাকি ভয়ে? যদি সত্যি 2000 সালের পরিস্থিতির পুনরাবৃত্তির লক্ষণ দেখা যায়, তাহলে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা কোথায়? নিরাপত্তা ব্যবস্থায় নাকি ইচ্ছাকৃতভাবে একটি ভয়ের পরিবেশ তৈরি করে নির্বাচনী সুবিধা নেওয়ার প্রচেষ্টায়? যেখানে একদিকে থানসা বা ঐক্যের ডাক, সেখানে অন্যদিকে কেন এই বিভাজন, কেন এই হিংসা? দলের শীর্ষ নেতৃত্ব যখন শান্তির বার্তা দিচ্ছেন, তখন তৃণমূল স্তরের কর্মীরা কার ইশারায় এই অস্ত্র তুলছে? তাহলে কি দলের ভিতরে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে? সুপ্রিমোর প্রভাব কি ফিকে হয়ে আসছে দিন দিন, নাকি দলের একাংশ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অস্থির করে নিজেদের রাজনৈতিক জমি মজবুত করতে চাইছে? আরো বড় প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে, মথার একাংশ নেতৃত্ব দল ছাড়লেন কেন? এটা কি শুধুই মতপার্থক্য, নাকি দলের ভিতরে গণতন্ত্রের অভাবের বিরুদ্ধে নীরব বিদ্রোহ? একনায়কতন্ত্রের অভিযোগ কি তবে ভিত্তিহীন নয়? পাহাড়ের সাধারণ মানুষ যারা প্রতিদিন এই উত্তেজনা, এই ভয়, এই অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছেন, তারা কাকে বিশ্বাস করবেন? এই হিংসা কার স্বার্থে? জনজাতিদের উন্নয়নের জন্য, নাকি ব্যক্তিগত ক্ষমতা ও প্রভাব ধরে রাখার মরিয়া লড়াই? যদি উন্নয়ন লক্ষ্য হয়, তাহলে কেন রক্ত ঝরছে? কেন ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা? তাই প্রশ্ন জাগে, পাহাড় কি সত্যি উন্নয়নের পথে হাঁটতে চায়, নাকি আবারও পড়তে চলেছে অস্থিরতার অন্ধকারে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পাহাড় দখলে লড়াইয়ে হিংসার আশ্রয় কেন নেওয়া হচ্ছে, আর শেষ পর্যায়ের প্রচারে কারা আছে এগিয়ে, তা বুঝতে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন এমন দুজন সাংবাদিক যারা দীর্ঘ সময় পাহাড়ের রাজনীতিকে কাছ থেকে দেখেছেন। রয়েছেন সাংবাদিক সঞ্জীব দেব এবং সাংবাদিক মণিময় রায়। আপনাদের দুজনকেই স্বাগত অনুষ্ঠানে। সঞ্জীব বাবু, পাহাড়ে কেন এমন হয়ে গেল, বা এমন হচ্ছে কেন? কেন বারবার নির্বাচন এলেই উন্নয়নের ভাষা চাপা পড়ে যায় হিংসা, ভয় ও শক্তি প্রদর্শনের রাজনীতির নিচে? এটা কি দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতার ফল, নাকি ইচ্ছাকৃতভাবে অস্থিরতা জিয়ে রাখার রেখে ক্ষমতা দখলের একটা কৌশল? এটা রাজনীতি এবং নির্বাচন যখনই আসে, বিভিন্ন ইস্যুতে, যে কোনো নির্বাচনে সব জায়গাতে আমরা দেখেছি যে একটু কিছুটা উত্তেজনা তো হয়। সেক্ষেত্রে আমাদের এইখানে যে এখন যে পরিস্থিতিটা চলছে, পাহাড়ে আমরা আগেও দেখেছি নির্বাচন আমাদের রাজ্যে অনেক হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে নির্বাচন মোটামুটিভাবে শান্তিপূর্ণ থাকে। এইটাই কোনো কোনো দু এক চারটা নির্বাচন বাদে আমরা সবসময় দেখেছি যে নির্বাচন শান্তিতেই কাটে। কিন্তু এবারে নির্বাচনী প্রচারের অভিযানের সময় বেশ কিছু হিংসার ঘটনা আমরা লক্ষ্য করলাম। এই ঘটনাগুলির ক্ষেত্রে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা পক্ষই আক্রমণকারী, অন্য পক্ষ অন্যরা ইয়ে করছে, এরকম ঘটনাগুলি দেখছে বলে অনেকের মনে এটা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। তবে কি তারা রাজনীতিতে এবারে হিংসার মাধ্যমেই জয় করার চেষ্টা চলছে নাকি? তাই সেই চেষ্টা যে কিছুটা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, এরকমই মনে করা যথেষ্ট কারণ রয়েছে। তবে বিপরীত পক্ষে যে একটা সংযত আচরণ দেখা যাচ্ছে, এটা কি তারা এটাকে তারা দুর্বলতা বলে ভাবছে নাকি, যেটা বলা মুশকিল। এইটা হয়তো তারা দুর্বলতা ভাবছেন, যদিও আমরা দেখতে পাচ্ছি যে প্রচারে দুই পক্ষই প্রায় সমানে টক্কর দিচ্ছে। আসলে এখানে এটাকে দুর্বলতা ধরে নেওয়ার কোনো কারণ নেই, বরং কোনো কোনো পর্যবেক্ষকদের এই যে হিংসার কে প্রশ্রয় দেওয়ার ব্যাপারটাকে তারা বরং দুর্বলতার লক্ষণ বলে মনে করছেন। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। অনুমোদা, এই যে 2000 সালের মতো যদি আবারও হিংসা, অস্থিরতা ও রাজনৈতিক দখলদারির
অভিযোগ সামনে আসে, তাহলে মানে কি আমরা ধরে নেব যে পাহাড়ের রাজনীতি এখনো সেই পুরনো চক্র থেকে বেরোতে পারেনি? না, মানে আপনার আশঙ্কাটাকে উড়িয়ে দিচ্ছে হচ্ছে না, একদম উড়িয়ে দেওয়া হবে এই ঘটনাটা এরকম না। 2000 সালের যদি কথা ভাবি তাহলে দেখবেন যে মানে 98 সালের যে বিধানসভা নির্বাচন গেল, তখন মাইন বিস্ফোরণ থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, এবং তার পরবর্তী সময়ে তখন এক্সট্রিমিস্ট প্রবলেম ছিল। ফলে একটা দল শুধুমাত্র বন্দুকের জোর দেখিয়ে এই সমস্ত ঘটনা ঘটেছে। যখন গাবর্দি ইত্যাদি অঞ্চল থেকে ফিরে আমি রাস্তায় ব্যালট পড়ে থাকতে দেখেছি, এবং ব্যালটের ভেতরে যার সিগনেচার দেখেছি উনি পরিচিত মানুষ, মানে প্রিসাইডিং অফিসার যিনি ছিলেন। অর্থাৎ ব্যালটে কাজ করে ব্যালটগুলিকে বাইরে ফেলে দিয়ে চলে এসেছে। পরবর্তী সময় শুনেছি ব্যালটগুলি বন্দুকের নলের কাছে ব্যালটগুলি মানে ভোর রাতেই ওদের হাতে পৌঁছে গেছিল। এই ধরনের ঘটনাও শুনেছি। এই ধরনের ঘটনা হয়তো এবার হবে না, এরকম ভোট লুট বা এরকম কোনো আশঙ্কা সবগুলি কেন্দ্র 28টা কেন্দ্রে যেতে পারিনি, কিছু কিছু কেন্দ্রে তো গেছি, এমন অবস্থা হবে বলে আমার মনে হয় না। এবং তবে যে ঘটনাগুলি এই পর্যন্ত ঘটেছে, আমি সঞ্জীব দার সঙ্গে একটু অ্যাড করতে চাই, এইটা কিন্তু আমরা আশা করি এই ধরনের হবে, যে সংঘর্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে। একই মন্ত্রিসভায় তারা পাশাপাশি বসে মন্ত্রিসভা করছেন। প্রশাসন কালকের যে ঘটনা, এই যে গ্রেনেড ছোড়ার ঘটনাটা, এটা ফেটে গেলে তো বিপদ হতে পারত। এরপরে গুলিও চলেছে কালকে, গুলির নলগুলি মানে খোলসগুলি রাস্তায় পড়েছিল, এই ধরনের ঘটনা আছে। এর উপরে নির্বাচন ইয়েও করছে কি, ফ্ল্যাগ মার্চ স্টার্ট করছে। তাদের ফ্ল্যাগ মার্চ, রাজ্য নির্বাচন কমিশনের বিভিন্ন প্রস্তুতি ইত্যাদির কথা, তাদের যে ঢাকঢোল পেটানোগুলিকে দেখে আমার ওই লরেল হার্ডির ওই কৌতুক সিনেমাটার কথা মনে হয়ে যাচ্ছে। এগুলি কি হচ্ছে? এই যদি আপনার এইভাবে মার্চ থাকে, নিয়মিত যদি আমাদের ইয়ে থাকে, পুলিশ সার্ভেলেন্স থাকে, তাহলে এই গ্রেনেড এলো থেকে, এই গুলি চললো কি করে? মুখ্যমন্ত্রী সভা ছিল, মুখ্যমন্ত্রী সভা করে যারা ব্যাক করছে তারা আক্রান্ত হয়েছে কালকে। এবং সবচেয়ে বড় কথা, সিমনা তমাকারী কেন্দ্রে তাদের একটা অন্তর্গত একটা অংশ, আপনি বিশ্বাস করুন, হেজামারাতে কালকে একটা মানে ফেরত চলে এসছি আমি তখন, বেশ অনেক দলই সভা টভা করছে হেজামারাতে, এটা হচ্ছে সিমনা তমাকারী কেন্দ্রেরই। ওইখান থেকে ফেরত চলে আসার সময় তখন আমি শুনতে পেলাম যে আগের দিন রাতেই গন্ডগোল হয়েছে, আবার গতকাল রাতেও ঝামেলা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, রাত্রি 1:45-র সময়, 1:30 1:45-র সময় এই ধরনের ঘটনা ঘটছে। এবং কি হচ্ছে, মানে সংঘাত সংঘর্ষ, বাড়িতে ঢুকে ইট পাটকেল ছোড়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, মানে তাড়া করছে, একটা দল আর একটা দলকে তাড়া করছে, একজনকে 5 জন তাড়া করছে, এরকম শুনলাম আমি, মানে ক্রস চেক করতে পারি। এই অবস্থাগুলোর মানে আমরা যদি দেখি, আমরা দেখছি, আপনি যা দেখেছেন যা শুনছেন তাই কিন্তু রাজ্যবাসীও জানে। আজকাল মিডিয়া এতটাই স্ট্রং যে সংবাদ মাধ্যম মানুষকে জানিয়েছে সব। এখন এই অবস্থায় দায় কার? মানে দলের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের, নাকি রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি, মানে যা এখনো পরিবর্তন হতে পারে? একেবারে সংক্ষেপে এক লাইনে যদি বলি, দুটো পক্ষকে দায়িত্ব নিতে হবে। একটা হচ্ছে যারা নির্বাচনে লড়ছেন, তারা দায়িত্ব বুঝে নিন, সঙ্গে নির্বাচন কমিশন এবং প্রশাসন, পুলিশ প্রশাসন যেভাবে সাহায্য, মিলিত প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব না। এবং কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দল এই সমস্ত সংঘর্ষ এড়ানোর ক্ষেত্রে যারা বলছেন না আমাদের কোনো দায় নেই, ভুল বলছেন, তাদেরও দায় থাকবে। এই আপনার যে সর্বদলীয় বৈঠক টৈঠকগুলি যে করেন বিভিন্ন সাবডিভিশন অফিসাররা করেছেন, এই যে করেছেন তার মানেটা কি হলো? শেষ পর্যন্ত কি দাঁড়ালো? সবচেয়ে বড় কথা, কোথায় গিয়ে দাঁড়ালো? আলটিমেটলি যে বিষয়টা হচ্ছে, ভোটাররা ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে যদি ভয় পান, সেই ইলেকশনের প্রয়োজনটা কি? কেন হবে ইলেকশনটা? কি কারণে? ওকে, সঞ্জয়বাবু, এই যে আসলে এই যে সংঘর্ষ বা এই যে সন্ত্রাস, যেগুলো কথা আপনি উল্লেখ করছিলেন, এবং বিগত 1 মাস ধরে যেটা অনেকটাই বেড়ে গেছে বলা হচ্ছে, প্রতিদিনই কোথাও না কোথাও এই ধরনের
ছোটখাটো সংঘর্ষ, এবং যেটা শেষ অবধি মুখ্যমন্ত্রী জনসভায় যারা কর্মী সমর্থকরা যাচ্ছিলেন তাদের উপর গুলি এবং গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ। এখন এই মানে এই সন্ত্রাসটার কারণটা কি শুধুই ভয় দেখানো, না তার পেছনে অন্য কোনো সমীকরণ, অন্য কোনো কেমিস্ট্রিও কাজ করছে? আমি আগেই বলেছি যে নির্বাচনের সঙ্গে উত্তেজনা এবং কিছু হিংসাত্মক ঘটনা ইত্যাদি নতুন কিছু নয়, সারা দেশে এরকম ঘটনা ঘটে থাকে। এই ক্ষেত্রে এখানে কিন্তু এবার যেই জিনিসটা হচ্ছে সেটা বিভিন্ন ক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে আগে ঘোষণা করা হয়েছে যে কোনো জাতীয় দলকে ভেতরে ঢুকতে দেব না, এবং এইবারে ঘটনাকে অনেকে তারই ইমপ্লিমেন্টেশন বলে মনে করছে এইটা। তবে এইখানে যে জিনিসটা, যে এটা কিন্তু হিংসাটা হয়তো একতরফা, কিন্তু রাজনীতিটা একতরফা হচ্ছে না। এখানে নির্বাচনী প্রচারের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে সমানে সমানে পাল্লা দিয়ে বিভিন্ন পক্ষ লড়াই করছে। বিশেষ করে দুইটি প্রধান প্রতিপক্ষ যারা, তারা তো অবশ্যই একটা একে অপরকে পাল্লা দিচ্ছে, তার জন্য সংঘর্ষটা বেশি হচ্ছে। হ্যাঁ, তার জন্য এই সংঘর্ষটা, সেই রাগ বা সেই ক্ষোভে সেই সংঘর্ষটা বেশি হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে যা হয় এটা তাই হচ্ছে। তবে শুধু তারাই না, আজকে এখানে প্রধান প্রতিপক্ষ নিশ্চিতভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং ত্রিপুরা মথা, তারাই প্রধান প্রতিপক্ষ। কিন্তু আমরা 2021 সালের নির্বাচনের দিকে যদি নজর দিই তাহলে দেখবো যে 2021 সালে বিজেপি এবং ত্রিপুরা মথাই ছিল, বা বিজেপির সহযোগী ছিল আইপিএফটি, তারাই ছিল ময়দানে এককভাবে। কিন্তু এইবারে কিন্তু এবারও তারা বিজেপি এবং ত্রিপুরা মথাই প্রধান প্রতিপক্ষ হিসেবে অবতীর্ণ হয়েছে। কিন্তু আমরা দেখছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলিও একেবারে ছন্নছাড়া হয়ে গেছে এমন নয়। বিভিন্ন পকেটে বা বিভিন্ন স্থানে অন্যান্য দলগুলিও তাদের শক্তি ভালোভাবে দেখাচ্ছে। ফলে এবারে নির্বাচনটা একটু যে একতরফা সরাসরি দুই দলের মধ্যে হয়ে যাচ্ছে তেমন নয়। অন্য তৃতীয় পক্ষরাও এই ক্ষেত্রে ভূমিকা থাকবে। তারা কিছু ক্ষেত্রে তারা জয়ী হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু জয় পরাজয়ের ক্ষেত্রে তৃতীয় পক্ষের ফ্যাক্টরটা এবার কিন্তু ভালোভাবে দেখা যাবে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। ওকে, আমরা সেই বিষয়টাতে আসবো। এই যে বিভিন্ন রাজনৈতিক দল, এবার বিজেপি 28টি আসন লড়াই করছে, এরকম স্লোগান তো বিজেপিও বলছে, ত্রিপুরা মথাও বলছে। আর না, লড়াই করছে 28টি আসন লড়াই করছে বিজেপি, ত্রিপুরা মথা 28টি লড়াই করছে, আইপিএফটি 26টি আসন লড়াই করছে, বামফ্রন্ট 28টি আসন লড়াই করছে, কংগ্রেস 27টি আসন এবং একটি তাদের সহযোগী দল টিপিপি কে সঙ্গে নিয়ে লড়াই করছে। এখন হচ্ছে যে মানে বলা হচ্ছে পঞ্চমুখী এটা হবে, কিন্তু অনেকেই আবার মনে করছেন যে ত্রিমুখী হবে। আমরা সেই বিষয়টাতে আসবো। একটা শেষ জায়গায় যাই, মনে মধ্যে আপনার কাছে যাবো একটু, যে পাহাড়ের সাধারণ মানুষ যখন দিনের শেষে শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের যে মানে কর্মসংস্থানের মতো মৌলিক অধিকারগুলোকেই মানে অগ্রাধিকার দিতে চান, তখন এই রাজনৈতিক দলগুলো কেন এই জনমতকে সেই উন্নয়নের দিকে চালিত না করে বারবার পরিচয় সত্তা বা এই যে মানে কি বলে আবেগী রাজনীতি এবং এটাকে মানে একটা মেরুকরণের রাজনীতির দিকে ধাবিত করে? মানে এটা কি রাজনীতি পাহাড়ে চলে, এটা কেন হয়? এটা হচ্ছে কি জানেন তো, এটা মানে এটা দেশ সেবা করার একটা নতুন সংস্করণ। আচ্ছা, নতুন সংস্করণ। আমি সঞ্জীবদার বক্তব্যের সঙ্গে একমত হই। একটা কথা বলি, এই যে আমার আর আপনার ভেতরে লড়াই ছিল, এর ভেতরে সঞ্জীবদা আবার নতুন করে সংগঠিত হয়ে ঢুকে পড়েছে, এতে আপনার আমার ভয় কিন্তু বেড়েছে। এই সংঘর্ষগুলি ভয়ের থেকে হচ্ছে। এই যে আপনার যে স্থলনটায় আপনি যে প্রশ্নটা রেখেছেন, এটা কিন্তু স্থলনের প্রশ্ন। এই যাদের কাছে যাচ্ছে, আমি মানে আপনাকে মানে অন্তত 12খানা কেন্দ্রে আমি দেখেছি যে সবাই কমিটেড ভোটাররাই কিন্তু উপস্থিত হয়ে জনসভায় আসছে, কমিটেড ভোটাররা। এই যে আপনি যাদের কথা বললেন, শিক্ষার জন্য প্রশ্ন নেই কেন, কেন স্বাস্থ্যের জন্য প্রশ্ন নেই, কর্মসংস্থানের বক্তব্য নেই কেন, এই যে সমস্ত আপনি বক্তব্যর শতকরা 60 থেকে 65% রয়েছে উনি আমাকে গালি দিয়েছেন, সুতরাং উনাকে আমি এটা বলতে চাই, আপনি সাবধান থাকুন, আর আমি বলছি আপনি সাবধান থাকুন। হ্যাঁ, আগরতলা আমার, লন্ডন অমুকে, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আসছে। এই যে মানুষটা এই যে ওপরে গাছের পাতা দিয়ে বাড়িটা করে রেখেছিল এতদিন ধরে, তার বাড়িটা যে ছাদ হলো না, ওর বাড়িটা যে এই টিনের
দাওয়াইটা তার ওখানে টিনের বাড়িটা যে হলো না, ও যে এখনো ছড়া থেকে জলটা নিয়ে আসছে, তারপরে ফুটিয়ে খাওয়ানোর জন্য যে আগুনটাও জ্বালাতে পারছে না, এই প্রশ্নগুলি ওখানে নেই, উঠছে না। আপনি শুনলে অবাক হবেন, সরাসরি যদি বলি, নির্বাচন ক্ষেত্রের নাম বলছি না আমি, এই জায়গায় দাঁড়িয়ে যখন গেছি বলে কি হইব ইলেকশন, মানে কিরকম লাগছে ইলেকশন, বলে সবাই তো আয়ে, ইলেকশনের সময় তো আয়ে, এছাড়া তো আর আয়ে না। ফলে ওরা যে বলে যে আমরা এই করব সেই করব, কেউ 29 দফা দিয়েছেন, কেউ হয়তো 65 দফা দেবেন, কিন্তু এই দফাগুলির দফা রফা হয়ে যায় ইলেকশনটার ঠিক পরে। এই যে জায়গাটা, এটা কিন্তু ওরা বুঝতে পারছেন বলেই যে মানে দু দলের ভেতরে যে লড়াইটা ছিল 21-এ 5 বছরের ভেতরে, এটা কিন্তু বহুমুখী হয়ে গেল। এই যে চিন্তাভাবনাটা কিন্তু রাজনীতিবিদরা নিচ্ছেন না বলেই শুধুমাত্র সংঘর্ষের দিকে যাচ্ছেন। যার ফলে এই যে কাজগুলি করার জন্য মানুষ কেন বুঝতে পারছে, কোন আপনি শুনলে অবাক হবেন, আমি তো কোনোদিন শুনিনি যে একজন প্রার্থী তার এলাকাতে থাকতে পারছেন না, প্রার্থী রাত বিরেতে তাকে তাড়া করে দেওয়া হয়েছে, উনি এলাকাতে থাকতে পারছেন না, চলে এসেছেন। এটা সব সংবাদপত্র পত্রিকায় প্রকাশিত হয়ে গিয়েছে। এই যে জায়গাগুলি কে করবে, এটা দিশাটা তো খুব ভালো না। আপনি প্রথম প্রশ্নটা যেটা রেখেছিলেন, এবং স্বাভাবিকভাবেই ওই প্রশ্ন জেগে আছে, সেই দিনটা কি আবার ফেরত আসছে? আমরা আশা করব না, এটা কোন অবস্থাতে এটা আসতে দেওয়া উচিত হবে না। তাহলে কি এখন আপনি যেটা বলছেন যে তৃতীয় শক্তির যে প্রবেশ, এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম যাই বলুন, এখন এখানে আমরা শাসক তিনজন শাসক শরিককে দেখছি, 3 শাসক শরিককে, বিজেপি, মথা এবং আইপিএফটি একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, এবং সেখানে বিরোধী দল বামফ্রন্টের এই মুহূর্তে অনেকই জল্পনা চলছে, বামফ্রন্টের অনেকটাই তাদের হারানো জমি ফিরে পেয়েছে বলে একটা জল্পনা চলছে, এবং তাদের যে বিভিন্ন সভা, ছোট ছোট সভা, ঘরোয়া সভা বা ছোট ছোট মিছিলগুলো, সেখানেও কিন্তু জনসমাগম দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি ফ্যাক্টর হওয়ার মতো জায়গায় আছে এই মুহূর্তে? বামফ্রন্টের যারা ক্যান্ডিডেট, তারা কি বিভিন্ন কেন্দ্রে ফ্যাক্টর হতে পারে? সেটার জন্যই কি তাদের যে এই যে সন্ত্রাস, যেটা মনিমদা বলছিলেন, সন্ত্রাস করার মতো পরিস্থিতিতে চলে এসেছেন, সেই ভয়টাতে বলে মনে করেন? সেটা আমি আগেই যেটা বলেছি, যে তারা জয় পরাজয়, জয়ী হতে পারবেন কজন কিনা সেটা পরের বিষয়, সেটা এখনই বলা মুশকিল। তবে এইটা জয় পরাজয়ের ক্ষেত্রে তারা যে ফ্যাক্টর হতে পারেন, তেমন সম্ভাবনা কিন্তু বেশ কিছু কেন্দ্রেই লক্ষ্য করা যাচ্ছে। অন্তত এই প্রচারের যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেই প্রচারের ট্রেন্ড দেখলে এরকম ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলিও আমরা দেখছি যে এই তৃতীয় পক্ষকে অনেক জায়গায় আক্রমণের শিকার হতে হচ্ছে, কেননা ওই যে একটা ভীতি যে এরা ইয়ে হতে পারে। এবং এই ক্ষেত্রে এবারে কয়েকটি কেন্দ্রে এমন কিছু নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন যারা একটা খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিক্ষুব্ধ প্রার্থী আছে, হ্যাঁ, বিক্ষুব্ধ প্রার্থী আছে, কিছু আছে, যেমন দামচড়া কেন্দ্রে বা অমরপুরে, কি কেন্দ্র এটা, এই সমস্ত জায়গায় এমন কিছু নির্দল প্রার্থী আছেন যারা কিন্তু এবারে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে পারেন। এই যে একটা জাতিভিত্তিক রাজনীতির সূচনা বা চলছে, এটা আগেও ছিল না এমন না, কিন্তু এবারে এটা একটু প্রকট হয়েছে। সেটাকে আবার সেইটাও এই ক্ষেত্রে নতুন জাতির আবির্ভাব হতে পারে এই নির্বাচনকে পরে আমরা হয়তো এটা বুঝতে পারবো যে নির্দল নামে যারা এসছে তারা আসলে পিছনে একটা সংগঠিত শক্তিকে নিয়েই তারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এটা ভোটের পরে ফলাফলের দেখলে এটা অনেকটা বোঝা যাবে। ওকে, তাহলে এবার অবশ্যই যেটা অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছিলেন যে বহুমুখী এই যে লড়াই হবে, বহুমুখী পঞ্চমুখী হওয়ার সম্ভাবনা এখন তীব্রামথা, বিজেপি, আইপিএফটি, বামফ্রন্ট এবং কংগ্রেসের বেশিরভাগ আসনই লড়াই করছে। এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা সঞ্জীববাবু বললেন যে নির্দল প্রার্থীদের দিকেও কিন্তু এবার অবশ্যই চোখ রাখতে হবে, কারণ তারাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ওকে, এখন এই যে মথা সুপ্রিমো যখন একদিকে থানসা অর্থাৎ মানে ঐক্য ও শান্তির বার্তা দিচ্ছেন, তখন তৃণমূল স্তরে হিংসার বিস্তার বাড়ছে। এটা কি নেতৃত্বের প্রভাব কমে যাওয়ার লক্ষণ, নাকি দলের ভিতরে গোপন বিভাজনের ফল বলে আপনি মনে করেন? এগুলো বলতে
এই যে মাথার ভেতরে না, এটা নেতৃত্বের আমরা সবসময় দেখেছি যে নেতৃত্ব যেমন যেটা বলে সবসময় মাঠে যে সেটা প্রতিফলিত হয় তা নয়। এই ক্ষেত্রে নেতৃত্বের প্রত্যক্ষ কোনো প্রশ্রয় আছে কিনা সেটা বলা মুশকিল। তবে নেতৃত্ব যে একটা নীরব থাকছেন সব ক্ষেত্রে, ঘটনা ঘটলে সেই জায়গায় নেতৃত্বের আমরা কোনো হস্তক্ষেপ দেখছি না, যে নেতৃত্ব সেখানে গিয়ে এটাকে থামালো বা ইয়ে করলো, তেমন কিছু ঘটনা দেখা যাচ্ছে না। ফলে এখানে সরাসরিভাবে নেতৃত্বের পলিসি না হলেও এটাতে একটা নীরব প্রশ্রয় কিছুটা রয়েছে এমন ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে। এবং এটা আমরা বিভিন্ন ঘটনাগুলির পর দেখেছি যে বরং কোন কোন ক্ষেত্রে নেতৃত্ব এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে এই হিংসাটাকে, এইটাও কিন্তু আমরা দেখেছি। ফলে একেবারে একতরফাভাবে শুধুই নেতৃত্ব চাইছে না কিন্তু নিচুতলা হয়ে যাচ্ছে, এমনটা হবারও যথেষ্ট কোনো কারণ নেই। ওকে, মনোজ, আপনার কি মনে হয় জায়গাটাতে মানে নেতৃত্বের প্রভাব কি কমছে দিন দিন, আর এবং দলের ভেতরে এই যে একটা গোপন বিভাজনের ফল, এটা মানে কোনটা, মানে এই সন্ত্রাসের কারণ? আসলে রেজিমেন্টেড পার্টি না তো, কেমন না হঠাৎ করে একটা ইনসিডেন্টকে ভিত্তি করে দল গঠন তো। ফলে এই যে মানে এই যে কন্ট্রোল থাকার বিষয়টা, নিয়মিত ধারাবাহিকতা যদি না থাকে, অন্যান্য দলের বেশ কিছু দলের ধারাবাহিকতা থাকে, তো আন্দোলন সূচি থাকে, কর্মসূচি থাকে, বিভিন্ন টোগ্রাম করেন, ওদের ব্যাপারটা এরকম না। ফলে এই যে কন্ট্রোলটা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা হচ্ছে, কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে কিছু কিছু জায়গায় মানে অতিরিক্ত মানে বাক্য ব্যবহার, মানে কিছু মানে সংযত অসংযত মানে বাক্য ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবে সাধারণ যে ভোটাররা তাদের উপরে প্রভাব বিস্তার করেছে। এবং সবচেয়ে বড় কথা যে থানসা শব্দটা, কোট আনকোট, এটাই তো প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। কে কাকে পেটাচ্ছে? আপনি থানসাই তো থানসাকে পেটাচ্ছে নাকি? যারা থানসার সমর্থক তাদের মধ্যেই আবার ঐক্যের কথা বলা হচ্ছে। ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মানে এটা কোনো অবস্থাতে চাই না। ব্যাপারটা অন্যদিকে চলে গেলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। আপনারা সেটা ভাবুন, নেতৃত্ব এটা ভাবুন। আমি দেখেছি যে তিপ্রামথার সুপ্রিমো একটা স্টেটমেন্ট করেছেন যে কোনো অবস্থাতেই গন্ডগোল করা যাবে না, একটা ছোট্ট স্টেটমেন্ট করেছেন। কিন্তু এটা গন্ডগোল করা যাবে না, এটা তো সাংগঠনিকভাবে ওনাকে দেখতে হবে, উনি তো সেভাবে করতে পারছেন না। আর এই কথাটা শুধু একবার নয়, বহুবার বলছেন, কিন্তু কেউ শুনছে না। কেউ ভায়োলেন্স নয়, ভায়োলেন্স চাই না এটা বলছেন, কিন্তু তৃণমূল স্তরে তো এই যা কাজগুলি হচ্ছে, কালকে এই যে অভিযোগ রয়েছে, কালকে মুখ্যমন্ত্রীর সভার যে কর্মী সমর্থকদের উপর যে যারা ফেরার পথে এই যে গুলি বা গ্রেনেড বর্ষণ, এটা বা সাংসদের গাড়ি আটকে দেওয়া, পথ আটকে দেওয়া, মন্ত্রীর গাড়ির ভাঙচুরের অভিযোগ, তো এই প্রশ্নগুলো এখন প্রশ্ন হচ্ছে যে এরা কারা করছে? এটা সিগনিফিকেন্টলি দেখবেন কোন রাজনৈতিক দলের নিন্দা করছে না এখনো অব্দি, 24 ঘন্টা চলে গেল এখনো অব্দি করেনি। এটা অদ্ভুত ব্যাপার, এটা মানে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো, সাংঘাতিক ঘটনা ঘটতো। সঞ্জীববাবু যেটা বলছিলেন যে অস্বীকার করছেন না যে এটা, সেটাই বরঞ্চ জাস্টিফাই করার চেষ্টা হচ্ছে। সঞ্জীব দা তার অভিজ্ঞতা থেকে তো জানেন, মানে কিছু না করুক প্রথমেই নিন্দাটা করে দিত এক সময়, আমরা করতো। এটা মানে নিন্দা শব্দটাই এখন নিন্দনীয় হয়ে গেছে, ফলে কেউ করে না। এই যে এই জায়গাটার পরিপ্রেক্ষিতে লড়াই চতুর্মুখী পঞ্চমুখী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। আর ওই যে জাতিভিত্তিক লড়াইয়ের যে চিন্তা ভাবনা আপনি যেটা করলেন সেটাও কিন্তু হবে। আমি একটা মানে আপনি যদি লক্ষ্য করেন, একটা কেন্দ্র মানে খুব রাইমা ভ্যালি কেন্দ্রটার যদি কথা বলেন, সেখানে বিজেপি আছে, তিপ্রামথা আছে, সিপিআইএম আছে, আইপিএফটি আছে, কংগ্রেস আছে নির্দল ছাড়াও। এখানে আপনার যা ভোটার তার পরিমাণ হচ্ছে ধরেন 32,000 সামথিং, টোটাল বুথ 43টা। সমীর ত্রিপুরা বিজেপির বা ধনঞ্জয় ত্রিপুরা টাইটেল দুটো আছে। একটা জায়গায় ওইখানে গিয়ে দেখা গেল যে চাকমা ভোটার সেখানে বেশি, মেজরিটি রাইমা ভ্যালিতে। এবং সিপিআইএম প্রার্থী করেছেন সুমতি রঞ্জন চাকমাকে। ফলে ওইখানে একটা পোলারাইজেশনের চিন্তা ভাবনা রয়েছে। ফলে ওই যে সঞ্জীব দা যে কথা সেখানেই আসছি, যে এই জায়গায় একটা ভয়ের
মানে ব্যাপার হয়ে গেছে, ফ্যাক্টর হয়ে যাচ্ছে, কোনো না কোনো দল একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে, যার ফলেই কিছু কিছু জায়গায় একটু জোর জবরদস্তি ইত্যাদি হচ্ছে। তাহলে এখানে ফ্যাক্টর হওয়া শুধু বামফ্রন্ট নয়, তৃতীয় শক্তি নয়, যেটা সঞ্জীববাবু বলছেন যে নির্দলও হতে পারে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন হতে পারে। নির্দল হতে পারে। তো আমি যে বলছি তো যে আপনার অম্পিনগর কেন্দ্রে যেটা আপনি যে যার কথা বললেন, হ্যাঁ, অম্পিনগরে যে ইয়ের প্রার্থী, আইপিএফটির যিনি প্রার্থী, তিনি তো এই কেন্দ্রের না, আরেক কেন্দ্র থেকে জিতেছিলেন এর আগে। তো এই মানে আমাদের খুব পরিচিত কমল কলই, ও অম্পিনগর থেকে দারুণ ভালো ছিল, খুব ভালো মানুষ। এবং এইখানেই এই যে মানে যিনি প্রার্থী ছিলেন ইয়ের হয়ে, মথার হয়ে গতবার জিতেছিলেন সওদাগর, উনি তো এবার দল বদল করে ফেললেন। এই যে জায়গাটা, এই জায়গায় মানে জিতে আসার পরিপ্রেক্ষিতে গতবার 2021 সিপিআইএম দল এখানে প্রায় 2100-2150 উপর ভোট পেয়েছিল, বুঝছেন তো। ফলে এটা এখন যদি বাড়ে, এখানে একটা নতুন এইটার দিকে নজর থাকছে প্রত্যেকের আসবে। এবং বললাম তো যে এই দুইটা দল হচ্ছে যেখানে সারা সমস্ত এডিসিতে তারা লড়াইয়ে আছে, বিজেপি এবং ত্রিপুরামথা, কিন্তু অন্য দল কোনোটাই সব জায়গায় সমানভাবে নেই, কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্র বিশেষে তারা প্রত্যেকেরই একটা শক্তি আছে এবং সেই শক্তিটাই নির্ণায়ক ভূমিকা নিতে পারে। রাইট রাইট, একদম ভূমিকা ফলাফলের ক্ষেত্রে সেটা নির্ণায়ক হয়ে যেতে পারে। এবং কিছু কিছু জায়গায় নির্দলরাও হ্যাঁ, এই যে অম্পিনগরের কথাই তো বললাম, এক নির্দল যে হিসেবে রয়েছে, যে যিনি বিক্ষুব্ধ ইয়ে বলছেন, বিক্ষুব্ধ মথা রবিজয় রিয়া, উনি তো বেশ ভালো ভোট কেচার। অনেকগুলো কেন্দ্রে এইভাবে বিক্ষুব্ধ প্রার্থীরা রয়েছে, যেটাকে মানে এমনিতে খোলা চোখে দেখা যাচ্ছে না, তাদের প্রচারটা বাইরে আউটওয়ার্ডলি প্রচার হচ্ছে না, বড় প্রচার হচ্ছে না, প্রচারে আসছে না, কিন্তু তারা সেখানে তাদের নিজ কেন্দ্র এলাকায় তারা কিন্তু যথেষ্ট ব্যক্তিগতভাবেও প্রভাব রয়েছে তাদের, এবং তারা যথেষ্ট অন্যান্য দলগুলোর প্রতি ক্ষোভটা বোঝা যাবে তাদের এই ফলাফলে, তাদের প্রতি কটা ভোট পড়লো। কিন্তু এখানে একটা জিনিস সঞ্জীববাবু, আপনারা তো খুব কাছ থেকে এই যে পাহাড়ের রাজনীতি বা বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো আর আপনারা দেখেছেন, স্টাডি করেছেন আপনারা, এই যে ত্রিপুরামথা সাম্প্রতিক দলত্যাগ, আমরা বিভিন্ন রাজনৈতিক দল, আমরা বহু আঞ্চলিক দলকে দেখেছি গড়েছে, তারপর সেগুলো থেকে ভেঙে ভেঙে অন্য দলে গেছে, জাতীয় স্তরে জাতীয় দলগুলোতে গেছে, দলগুলো উধাও হয়ে গেছে। এবার ত্রিপুরামথার ক্ষেত্রে এটা বলা হচ্ছিল যে ত্রিপুরামথায় যেহেতু প্রদ্যুৎ কিশোর দেববর্মা একটি ফ্যাক্টর, মথা সুপ্রিমো, সেখানে দলত্যাগটা খুব সহজ হবে না। কিন্তু ত্রিপুরামথা সাম্প্রতিক দলত্যাগ, এটা কি শুধুই ব্যক্তিগত অসন্তোষ, নাকি দলের ভেতরে গণতন্ত্র ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে মানে বড় কোনো মানে সংকটের একটা ইঙ্গিত বলে মনে করছেন? যেকোনো আঞ্চলিক দলগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বা ত্রিপুরামথার ক্ষেত্রে বিশেষ হবে, সেটা কোনো যে একটা নীতিগত আদর্শ বা কেন্দ্র করে তা নয়, সেটা একটা ইস্যুকে কেন্দ্র করে তারা দল তৈরি হয়েছে। এবং এই দলটাও এসেছে একটা মানে রাজবাড়ি কেন্দ্রিক একটা ইয়ে হিসাবে, এবং এতে তার প্রতীকেও তারা রাজবাড়ির প্রতীক ব্যবহার করছেন, তার নেতাকে বুবাগরা বলে রাজকীয় একটা মর্যাদা দেওয়ার চেষ্টা হচ্ছে, সেইটাকে কেন্দ্র করে সেই আবেগটাকে কাজে লাগিয়েই সবাইকে একসঙ্গে আনার যেটা চেষ্টা, এবং থানসার মূল কেন্দ্রবিন্দুটা ওইখানেই রাখার চেষ্টা হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে অনেক সকলেই যে এমন ক্ষেত্রে সবাইকে সমানভাবে তুষ্ট করা সম্ভব হয় না, এবং এই ক্ষেত্রে তাদের মধ্যে নানান আভ্যন্তরীণ কুন্দল তৈরি হয়েছে। কেউ কেউ অন্য দল করে এসেছেন যেখানে তাদের একটা অন্যরকম অ্যাপিল ছিল, এখানে এসে সেটা তারা কার্যকর করতে পারছেন না। এটা হচ্ছে আবার ত্রিপুরামথার সুপ্রিমো জানিকালে দু একবারই এমনও অভিযোগ করেছেন যে টাকার প্রলোভনে বা এতে প্রলুব্ধ হয়ে কেউ কেউ চলে। রাজনীতিতে সবকিছুই থাকে, এগুলিও থাকে, কিন্তু এই যে যেটা এর মধ্যে থেকে একটা সত্য প্রকাশিত হয়ে এসেছে যে যারা তো গেছে আরো কেউ যাওয়ার জন্য তৈরি আছে, দলের ভেতরে একটা অস্থিরতা রয়ে গেছে। এবং
এটা যে যে হিংসাত্মক ঘটনাগুলি, এটা তারও প্রতিফলন হতে পারে। এটা এরকম সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় এবং সেটাই কতটা প্রভাব ফেলছে ভোটারদের ওপর, বা আমরা যেটা মনে মধ্যে বলছেন যে কমিটেড ভোটাররাই সভাতে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুই কি মথা সুপ্রিমোই ফ্যাক্টর, ওনাকে দেখেই কি সবগুলো মানে মথা তিপ্রামথার ভোট পড়বে ইভিএম এ, নাকি অন্যান্য নেতারাদেরও ফ্যাক্টর আছে? যদি অন্যান্য নেতাদের ফ্যাক্টর থেকে থাকে, তাহলে এই যদি দলের ভেতরে যদি গণতন্ত্র না থাকে বা সিদ্ধান্ত গ্রহণ করার যদি ক্ষমতা না থাকে অন্যান্য নেতৃত্বদের, সেটা ভোটাররা কতটা বুঝতে পারছে এবং তার ভোটে কি প্রভাব পড়তে পারে? না, এটা মানে এই মুহূর্তে আমি যতটা দেখেছি বা ঘুরেছি তাতে দেখেছি যে মথা সুপ্রিমোই 1 নম্বর, মথা সুপ্রিমোই 2 নম্বর, মথা সুপ্রিমোই 3 নম্বর। আসলে পরবর্তী সময়ে ভিভিয়ান রিচার্ড যখন ক্রিকেট খেলতেন না, তখন বলা হতো পৃথিবীর 1, 2, 3, 4, 5, উনি 5টাই উনি। ফলে এখানে মথা সুপ্রিমো একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নাই। সোফার ত্রিপুরা মথা ইজ কনসার্ন, উনি তাদের প্রধান ভোট ক্যাচার, উনি তাদের নিয়ন্ত্রক শক্তি এবং নিশ্চিতভাবেই এটা নিউক্লিয়াস, এটা কোনো সন্দেহ নাই, এখানে কোনো সন্দেহ নাই। আর যে আপনি যে দল পরিবর্তনের কথা বললেন, যদি আদর্শ বা নীতি ইত্যাদি, আমি সঞ্জীবদার সঙ্গে সহমত পোষণ করেই বলি যে এটা ঠিকই বলেছেন সঞ্জীবদা। আদর্শ নীতি হলে তো 2.5 বছরের মাথায় চলে যেতে পারতো, 3 বছরের মাথায় চলে যেত, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে কি দরকার ছিল? এই যে জায়গাটা, এখানে আরেকটা জিনিস কিন্তু প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী যেখানে যাদের বিরুদ্ধে করাপশন চার্জ আনলেন, প্রত্যেক মিটিংয়েই আনছেন, মুখ্যমন্ত্রী বলছেন যেমন আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই, ওনার কাছে তথ্য আছে, প্রমাণ আছে, নিশ্চয়ই আছে। এখানে কিন্তু এই যে যারা ত্রিপুরামথা থেকে চলে গেলেন যে সভাতে বসে, মুখ্যমন্ত্রী সেই সভাতেই বসে থেকে এদের নিলে, এর ভেতরে কিন্তু একজন এক্সিকিউটিভ মেম্বার, উনি এক্সিকিউটিভ মেম্বার হিসেবেও ছিলেন এবং একটা সমবায় দেখতেন, হ্যাঁ ছিলেন, আরেকজন তো সদাগরের কথাই বললাম। এরা তো এই যে করাপশনের সঙ্গে যুক্ত, এরা তো প্রশাসনেই ছিলেন, এডিসির প্রশাসনে, এদের নেওয়ার কি মানে ছিল? আর মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন। ফলে এই প্রশ্নগুলি সাধারণভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আছে, নেই তা নেই, একদম নেই তা না। ফলে এই সুযোগগুলি কিন্তু অন্যান্য দলগুলি নিতে পারে। এই যে দ্বিমুখী লড়াই হবে যেটা ভাবা হচ্ছিল, ঘটনাটা তা না, মানে বহুমুখী হওয়ার পরিপ্রেক্ষিতে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে অনেক জায়গায়। ওকে, অনুষ্ঠান সময় ফুরিয়ে আসছে, একটা শেষ প্রশ্ন সঞ্জীববাবু, এই যে বর্তমানে হিংসা, দলীয় অস্থিরতা বা যে পারস্পরিক অবিশ্বাসের আবহে আসন্ন নির্বাচনে আদৌ কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে হতে পারবে, নাকি পাহাড়ের ভোটার আবারও ভয়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে? এখন পর্যন্ত হিংসাত্মক ঘটনা কিছু ঘটলেও প্রশাসন দিক থেকে, প্রশাসন যে আমরা যতটা জানি যে নির্বাচন কমিশন বলছে যে তারা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হবে, অন্তত ভোটের দিনটি যাতে নির্বিঘ্নে হয়, ভোটার যাতে গিয়ে ভোট দিতে পারেন সেটা ওরা নিশ্চিত করবেন, তেমন আশ্বাস দিচ্ছেন। আমরা এটা এখনো এই ব্যাপারে ডিসপিউট করার কোনো যুক্তি থাকতে পারে না। আমরা আশা করব যে ভোটের দিন নির্বিঘ্নে ভোট হবে। কোথায় জায়গায় চোরাগোপ্তা ভয়ভীতির ঘটনা ঘটে সেদিকে যেন কর্তৃপক্ষ নজর রাখেন, সেদিকে রাখতে হবে। এখন কিন্তু তেমন গত কয়েকদিনের ঘটনাবলিতে তেমন একটা আশঙ্কা অনেকের মনেই দেখা যাচ্ছে যে হয়তো ভয়ভীতির ঘটনা থাকতে পারে। তাই এই দিক থেকে প্রশাসনকে অনেক বেশি সতর্ক হতে হবে। নির্বাচন কমিশন সে ব্যাপারে তাদের স্পষ্ট বক্তব্য জানানো উচিত, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি জনসমক্ষে ভালো করে প্রচার করা উচিত। মানুষ যাতে একটা মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং এর প্রয়োজন রয়েছে, এই কনফিডেন্সটা যদি মানুষের না দিতে পারেন তাহলে কোনো মানুষ নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারবেন না। এই পরিস্থিতি যেন না হয়, যাতে মানুষ গিয়ে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন। ঠিক,
মনোজা, আপনার কি মনে হয় এই জায়গাটাতে এই যে রাজনৈতিক মানে ভীতি কি শেষ পর্যন্ত মানে সুস্থ জনমত প্রকাশের পথকে রুদ্ধ করে দিতে পারে? না, ইয়েরা সভা তো করছে, রাজনৈতিক দলগুলি সভা করছেন, সভাগুলি ছোট হোক বড় হোক যে ধরনের হোক সভা কিন্তু করছেন। একটা শুধু ইনসিডেন্ট হয়েছে এই জিরানিয়া এই জায়গাটাতে, সেখানে একটা জায়গায় সভা করতে দেওয়া হয়নি, মান্দাই বাজারের ওই জায়গাটাতে। তো ফলে এই যে এই জায়গা, এই ঘটনা ছাড়া আর সভা করা যায়নি এরকম ব্যাপক ঘটনা ঘটেছে এরকম নেই। ফলে আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে করা যাবে, ইলেকশন সঠিকভাবে করার জন্য ইলেকশন নির্বাচন কমিশন প্রস্তুত। আমরা তো আশা করব সব ধরনের নিরাপত্তা দিয়ে নির্বাচন কমিশন তার নিজস্ব দায়িত্ব পালন করবেন। তবে মানে ভোটার তো ধরুন 9 লক্ষ সামথিং, 9 লাখের মতো বা 9 লাখের একটু উপরে। সেখানে যত কটা ইয়ে আছে মানে বুথ আছে, যত কটা বুথ আছে সব কটা বুথে সমপরিমাণ প্যারামিলিটারি ফোর্স বা যেগুলি ডিমান্ড আছে সেগুলি দেওয়া সম্ভব হবে কিনা আমি একটু সন্দিহান। সেটা স্পষ্ট করে সঞ্জীবদা যেটা বললেন সেটার সঙ্গে আমি একমত হয়ে বলি, যেটা স্পষ্ট করে বলে দেওয়া উচিত যে আমরা এই 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 স্ট্রেংথ পেয়েছি, এটা আমাদের এর বাইরে যাওয়া সম্ভব না। যেমন ধরুন কৈলাসহরের একটা অংশে একটা থানাতে আমি জানি, আমাদের এখানে 76টা 77টা থানা আছে, তো এসপিও নির্ভর একটা থানা, এসপিওদের উপর নির্ভর করছে। নির্বাচন কমিশন বলছে না এসপিওদের হয়তো ব্যবহার করা যাবে না, কিন্তু আলটিমেটলি হয়তো করা হতে পারে। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি এখন কি স্ট্রেংথ ওদের সামনে আছে, যতদূর খবর যতটুকু স্ট্রেংথ থাকার দরকার সেই স্ট্রেংথটা যদি বাইরে থেকে না আনা হয় দুষ্কর হয়ে যেতে পারে। তবে আশা করব এই সমস্ত ক্ষেত্রে সমস্ত নির্বাচনটা যাতে আমরা যে ধরনের নির্বাচন দেখে অভ্যস্ত, যে সাধারণভাবে উৎসবের মেজাজে এই নির্বাচন হোক, এবং এই এডিসি নির্বাচন এই মানে 64% উপরও জায়গায় যারা মানুষরা থাকেন, এই মানুষদের উন্নয়ন প্রগতি ইত্যাদি এই নির্বাচনের উপর নির্ভর করছে। স্বাভাবিকভাবে এই নির্বাচনটা মানে উৎসবের মেজাজে হবে এই আশাই আমরা ব্যক্ত করতে পারি। এখন খুমলুঙের মসনদে কারা বসছে সেটা তো অবশ্যই আমরা 17ই এপ্রিল জানতে পারবো, কিন্তু পাহাড়ের মানুষের বঞ্চনা কি মিটবে? নিরস্ত্রীদের মৌলিক ইস্যুগুলো কি ভোটের ঘুঁটি হয়েই থেকে যাবে, নাকি আগামী 5 বছরে তার কোনো বাস্তব পরিবর্তন আসা সম্ভব? সেটা কিন্তু নির্ভর করছে পাহাড়ের জনগণের উপরে। একটা শেষ ছোট্ট প্রশ্ন, 26-এর এই এডিসি নির্বাচনের ফলাফল 2028-এর বিধানসভা নির্বাচনে কি কোনো ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন? অনেকেই সেটাই এখন ধারণা করছেন। নিশ্চিতভাবে একটা ভোটের ফলাফল এবং ত্রিপুরাতে এডিসি একটা বড় এলাকা জুড়ে হয়েছে, এবং সেখানে এই ভোটের ফলাফল 28-এর নির্বাচনকে অনেকটাই প্রভাবিত করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার কারণ নেই। কেননা রাজ্যে যে 20টা উপজাতি সংরক্ষিত আসন রয়েছে তার বেশিরভাগ অঞ্চল নিয়েই এই এলাকা, সেখানে এইটা দিয়ে কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে কোন দিকে যাচ্ছে। তবে 26 আর 28-এর মধ্যে তো একটা সময়ের ব্যবধান রয়েছে, সেই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলিও নিজেদের অনেকটা সংশোধন বা পরিবর্তন ব্যবস্থা গ্রহণের পরিবর্তন করবে, তাতে কি পরিণতি দাঁড়ায় তার উপরে সবটা নির্ভর করবে। আপনার কি মনে হয় এই জায়গাটাতে, এই বিষয়টাতে? না, একটা রাজনৈতিক ভাঙন কি, যেহেতু 2 বছর পরেই আবার বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই যে কোনো নির্বাচনই প্রভাব ফেলে, এটাও কিছুটা প্রভাবিত করবে। এই 20টা যে উপজাতি আসন, সংরক্ষিত আসনে নিশ্চয়ই নতুন করে হবে। এরপরে এই 2 বছরের ভেতরে আমাদের নদীগুলি দিয়ে তো অনেক জল বয়ে যাবে, তারপরে আবার নতুন নতুন স্লোগান আসবে, কেমন ত্রিপুরাল্যান্ড হলো না, তারপরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলো না, লাস্ট ফাইট হলো না, সবকিছুতে আবার নতুন করে কি কি আসবে কে জানে, এগুলি তো এক্ষুনি বলা সম্ভব না। তবে অনেক মানে এই যে ধারাবাহিক চিন্তা ভাবনার পরিবর্তন ঘটবে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে সঙ্গে থাকার জন্য। সঞ্জীববাবু আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এডিসি নির্বাচন শুধু একটি নির্বাচন না, যেমনটা বলছিলাম, এটা আসলে পাহাড়ের আত্মপরিচয়, ভবিষ্যৎ ও গণতন্ত্রের অস্তিত্বের লড়াই। সব বিতর্ক, অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝেও একটা কথা স্পষ্ট, পাহাড়ের সাধারণ মানুষ আর অস্থিরতা চায় না, তারা চায় শান্তিপূর্ণ নির্ভয় নির্বাচন। তারা উন্নয়নের পথে এগোতে চায়, ভয়ের ছাতায় নয়, ভরসার পরিবেশে তারা এগিয়ে যেতে চায়। এখন দেখার
রাজনীতি কি মানুষের এই সরল প্রত্যাশাকে সম্মান জানাবে, নাকি আবারও সেই পুরনো পথেই হাঁটবে? এডিসি নির্বাচনের সব খবরে চোখ রেখেছি আমরা, আর আপনারা সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।